আমরা লাস্ট দুইটা ক্লাসে পড়েছিলাম কি, দুইটা না সরি, লাস্ট কয়েকটা ক্লাসে 9-10টা ক্লাসে আমরা পড়েছিলাম দুইটা ফাইবার, মনে আছে? টেক্সটাইল দুইটা ফাইবার সম্বন্ধে পড়েছিলাম, একটা হচ্ছে কটন, জুট। আচ্ছা, এই দুইটা ফাইবারকেই আমরা বলছিলাম কোন ধরনের ফাইবার? ন্যাচারাল ফাইবার, প্রাকৃতিক। এটা প্রাকৃতিকভাবেই হয় প্লান্ট থেকে, তাই না, গাছ থেকে। একটা হচ্ছে সিড বেসড, মানে ওই যে তুলার সাথে সিড থাকে, বীজ থাকে, যে জন্য আমরা এটা এই ফাইবারকে নাম দিয়েছিলাম, এটা অন করছো, সিড বেসড, সিড ফাইবার, সিড। আচ্ছা, আর এরপরে আমরা পড়লাম হচ্ছে জুট ফাইবার। জুটটা হচ্ছে পাট গাছের বাকল অথবা ছাল অথবা ফাইব্রাস আউটার লেয়ার, এইগুলি থেকে আমরা ফাইবার পেয়েছিলাম। এই জন্য এই ফাইবারটাকে, জুট ফাইবারটাকে আমরা বলছিলাম বাস্ট ফাইবার। বাস্ট মানে ওই যে বহিরাবরণ, ছাল, বাকল, তাই না? আচ্ছা, তাহলে ন্যাচারাল ফাইবার দুইটাই ন্যাচারাল ফাইবার, একটা হচ্ছে সিড ফাইবার আর একটা হচ্ছে বাস্ট ফাইবার। আচ্ছা, এটার উপরে একটা ক্লাস হয়েছে, লাস্ট একটা ক্লাস হয়েছে, ইন্ট্রোডাক্টরি লেভেলের একটা ক্লাস হয়েছে ফ্লাক্স ফাইবারের উপরে। আজকে আমি আবার প্রথম থেকে, যেহেতু অনেকেই ওই দিন মিসিং ছিল, হ্যাঁ প্রথম থেকেই পড়াবো। তার আগে হচ্ছে নেক্সট উইকে একটা প্রেজেন্টেশন দিতে হবে। হ্যাঁ, একটু হ্যাঁ সামনের মঙ্গলবার, এবং সেটা হচ্ছে তোমাদের একটু ডেটটা বের করতে হবে, ডেটটা কত হয় দেখো তো। 28। আচ্ছা, তাহলে আমরা ঈদের আরও 1 সপ্তাহ 10 দিন আগেই আমরা একটা প্রেজেন্টেশন নিতে পারছি ইনশাল্লাহ। 28, এটা আমি একজ্যাক্ট জানি না, তবে হয়তো ঈদের 2-3 দিন, 3-4 দিন আগে, 10-11 তারিখে যদি ঈদ হয় তাহলে হয়তো 6-7 তারিখের পরে। ইয়েস কাম। আচ্ছা, এটা তো শেষ হয়নি। হ্যাঁ ঠিক আছে, বসো। আচ্ছা, তাহলে হচ্ছে 28 তারিখে প্রেজেন্টেশন কিসের উপরে? স্টাডি অন জুট ফাইবার। আচ্ছা, জুট ফাইবারের লেকচার নোটটা দিয়েছি না? আচ্ছা, যারা পাওনি তারা ওদের কাছ থেকে নিয়ে নেবা। আর গ্রুপে অ্যাড হয়েছো না তো, নতুন যারা ভর্তি হয়েছ 11। আচ্ছা, আমি আজকে ঠিক আছে, ওকে, পরিচয় শেষ। হ্যাঁ, আচ্ছা, পরে ক্লাস শেষে। হ্যাঁ বলো। ওকে, তাহলে আমাদের প্রেজেন্টেশনটা হচ্ছে কত তারিখে? 28 তারিখে। প্রেজেন্টেশনের গাইডলাইন তো মোটামুটি বোঝা হয়েছে, তাই না? আচ্ছা, নতুনদের তোমরা জানিয়ে দিবা। প্রেজেন্টেশন হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, পিপিটি বানাইতে হবে। পাওয়ার পয়েন্টের দেখছো কখনো? যেটা দেখতেছে এটা একটা পাওয়ার পয়েন্ট। ঠিক আছে, আমরা প্রথমে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনগুলো শিখি, এরপর আস্তে আস্তে আরও বিভিন্ন ধরনের প্রেজেন্টেশনের ওয়ে আছে, সেগুলো দেখব। ঠিক আছে, আপাতত প্র্যাকটিসটা পাওয়ার পয়েন্টেই রাখি। তাহলে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানাবা, আমার লেকচার নোট দেওয়া আছে, যারা পাওনি তারা ফ্রেন্ড সার্কেলের কাছ থেকে নিয়ে নিবা। আর এটা ফাইনাল মোটামুটি, এটা ডেটটা হচ্ছে 28 তারিখ, টুইসডে, ক্লাস টাইম, এই ক্লাস টাইম। ঠিক আছে,
তাহলে আসো ফ্লাক্স ফাইবার, নাম শুনছো কখনো? ফ্লাক্স ফাইবার কখনো নাম শুনছো? আচ্ছা, লিলেন কাপড়ের নাম শুনছো? লিলেন, হ্যাঁ মসিনা। আচ্ছা, লিলেন কাপড়ের তো নাম শুনছো? আচ্ছা, ফ্লাক্স ফাইবার থেকেই যে প্রোডাক্টটা পাচ্ছি সেখান থেকে আমরা যে ফ্যাব্রিকটা হচ্ছে সেটাকে লিলেন। আমরা একটা ভিডিও দেখাবো এখানে, ফ্লাক্স টু লিলেন, হাউ টু প্রডিউস লিলেন ফ্রম দ্য ফ্লাক্স ফাইবার। এটা প্রায় মানে টোটাল একটা ভিডিও আছে, একদম কাল্টিভেশন থেকে শুরু করে ফাইবার কালেকশন, হারভেস্টিং, প্রোডাকশন, এরপর হচ্ছে রেটিং, দেন হচ্ছে ফাইবার থেকে স্পিনিংয়ের মাধ্যমে সুতা পাকানো এবং ফ্যাব্রিক। টোটাল একটা ভিডিও আমরা দেখাবো আজকের ক্লাসে লাস্ট 15 মিনিটসে। তার আগে দেখো, এই ফ্লাক্সের বাংলাটা কি, কে বলতে পারবা? হ্যাঁ, এটা এরকম হতে পারে, শন জাতীয় গাছ, তারপরে মসিনা, হ্যাঁ, তারপরে হচ্ছে তিসি, এরকম। তোমরা যারা কৃষিকাজের সাথে যাদের ফ্যামিলি জড়িত তারা জানো যে মসিনা, তিসি এগুলো তেল উৎপাদনের জন্য, তেল বানানোর জন্য, খাবার তেল এটা ইউজ করা হয়। এবং এই যেহেতু এটা এই ফ্লাক্স থেকে যে বীজটা পাই সেটাকে বলে লিন সিড। এবং এটার বাংলা হচ্ছে, বাংলা বলা যায় না, এই সিড থেকে যে বীজটা পাই তাহলে সেটাকে আমরা বলতেছি লিনসিড ওয়েল। এটা হচ্ছে লিনসিড ওয়েল, মানে এই গাছ থেকে যে বীজটা হয়, এই যে ফলগুলো দেখতেছে এটা ফুল আর এগুলো হচ্ছে ফল, এটা থেকে যে বীজগুলো পাই সেটা থেকে আমরা তেল পাই। আচ্ছা, আমাদের টেক্সটাইলের ক্ষেত্রে আসলে এটা আমাদের এই বীজ, লিনসিড ওয়েল এটা নিয়ে পড়াশোনা না। পড়াশোনাটা হচ্ছে এই যে গাছের স্টিম দেখতেছো, স্ট্র দেখতেছো, গাছের একটা যেমন ধান গাছের আছে না, ধান গাছের যে ইয়াটা খড় বলে, এটারও ক্ষেত্রে এই যে স্ট্র, এটাই হচ্ছে আমাদের ফাইবারের রিসোর্স। কাপড় তৈরির জন্য, সুতা তৈরির জন্য যে ফাইবারগুলো পাবো, ন্যাচারাল ফাইবার, সেই রিসোর্স হচ্ছে এই স্ট্রটা কি স্পেলিং হচ্ছে এটা, মানে খড় অথবা ওই যে কাণ্ড এই জাতীয়। তোমরা গম গাছ দেখছো? অনেকটা এরকমই, আর এটাও অনেকে দেখে থাকতে পারো। তাহলে ফ্লাক্স ফাইবার ইজ ওয়ান কাইন্ড অফ ন্যাচারাল বাস্ট ফাইবার। আর এটা আমরা সাধারণত ফ্লাক্স থেকে লিলেন তৈরি করি। এটা দেখো ফ্লাক্স প্লান্ট, দেখেছো কখনো? দেখো নাই? হ্যাঁ, এগুলো চাষ হয় তো বাংলাদেশে। না তোলা না, এটা হচ্ছে ফসল, একদম এটা ফসল আকারে বাংলাদেশে চাষ হয়। আর যে স্ট্রটা সেটা দিয়ে আসলে বাংলাদেশে কিছু করা হয় না, ওটা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। কিন্তু এটা হচ্ছে আমাদের এই ফাইবারের উৎস, রিসোর্স। আচ্ছা, তিসি, এক্স্যাক্টলি, তিসির বিভিন্ন জাত আছে, তার মধ্যে একটা, এটা অন্য নাম বলে মসিনা, আবার শন, এরকম। আচ্ছা, তাহলে আসো ইন্ট্রোডাকশন রেখেছে। ফ্লাক্স ফাইবার কামস ফ্রম দ্য স্টেম অফ এ প্লান্ট লিনাম উসিটাটিসিমাম। আচ্ছা, এই প্রজাতি থেকে এটা আসছে। দ্য ফাইবার্স ফর্ম বান্ডেল অর স্ট্যান্ড দ্যাট আর প্রেজেন্ট ইন দ্য ফাইব্রাস লেয়ার্স লেইং বিনিথ দ্য বার্ক অফ দ্য প্লান্ট। ওই যে পাটের আমরা যেমন দেখেছিলাম না, মনে আছে? পাট গাছের বাকলটাই হচ্ছে আমাদের ফাইবার, এটার ক্ষেত্রেও তাই। ইন দ্য ইনার বার্ক অফ দিস প্লান্ট দেয়ার আর লং স্লেন্ডার। ওই যে ইনার বার্ক মানে পাট খড়ি যেমন ছিল না, এই গাছেরও এই যে ফাইবার, উপরের দিকে ফাইবার থাকে আর মাঝখানে থাকে হচ্ছে উডেন ম্যাটেরিয়াল, যেটাকে আমরা পাটের ক্ষেত্রে পাট খড়ি বলেছিলাম, পাট কাঠি বলেছিলাম। আচ্ছা, স্লেন্ডার হচ্ছে সরু চিকন, স্লেন্ডারের বাংলা হচ্ছে সরু চিকন লম্বা। আচ্ছা, থিক ওয়াল, এই যে সারফেসে যে গ্রিনটা ইয়াটা দেখতেছো, এটাই হচ্ছে ফাইবার, যেটা আমরা বলতেছি থিক ওয়াল্ড সেলুলোজ।
অফ হুইচ দ্য ফাইবার স্ট্যান্ডার্ড কম্পোস্ট। তাহলে ফ্লাক্স ফাইবার সম্বন্ধে কি কিছু বুঝতে পারছো? কি বুঝতে পারছো বলো তো? বাকলটা, সেটাই হচ্ছে ফ্লাক্স। আচ্ছা, এটা হচ্ছে এক ধরনের গাছ, বাস্ট ফাইবার, এক ধরনের বাস্ট ফাইবার। আর এই গাছগুলো সাধারণত এতটুকু হয়, 1/2 মিটার থেকে। 1/2 মিটার মানে কতটুক? 1/2 মিটারটা কত বড় হতে পারে বলো তো? কত ইঞ্চি? 1 মিটার সমান কত ইঞ্চি? 49, 39 এক্স্যাক্টলি, 39.37 ইঞ্চ অ্যাপ্রক্সিমেটলি। তাহলে 1 ইঞ্চি সমান কতটুকু দৈর্ঘ্য কে বলতে পারবা? আমি কিন্তু লাস্ট ক্লাসের মানে একটা ক্লাসের আগেই লিখে দিয়েছিলাম লেংথের ইউনিটগুলো। হ্যাঁ কি সিরিয়াসলি? আমি লিখে দিয়েছিলাম, তুমি ছিলা ক্লাসে? আচ্ছা, নেক্সট ক্লাসে লেংথ এবং ওয়েটের যে ইউনিটগুলো আমি লিখে দিয়েছিলাম, যদি কেউ না পারো তাহলে কি করব? কি করব? কান ধরে না, সে নিজে থেকে দাঁড়িয়ে যাবে, আমি বলবো না, ঠিক আছে? সিরিয়াসলি সে কিন্তু দাঁড়িয়ে যাবে, কারণ এতটুকু হোমওয়ার্ক যদি তোমরা না করো, আসলে আমার ক্লাসে এটা আমার ব্যর্থতা। আমি তোমাদের এতটুক কাজ করাইতে পারতেছি না, শেখাইতে পারতেছি না, ঠিক আছে? নেক্সট ক্লাস শনিবারে অবশ্যই ওই ইউনিটগুলো মুখস্থ করে আসতে হবে। তাহলে এই গাছগুলো সাধারণত হয় হচ্ছে 1/2 মিটার থেকে 1.2 or 3 মিটার। আচ্ছা, তার মানে 1/2 মিটার মানে কি? ওই ধরো 19-20 ইঞ্চি থেকে কত ইঞ্চি? ধরো 1.3 মিটার, তার মানে ধরো হয়তো 45 ইঞ্চির মতো। তাহলে গাছগুলো হয় সাধারণত এত বড়। এটা হচ্ছে 2 ফিটের কাছাকাছি, 2 ফিট থেকে 4-5 ফিট পর্যন্ত লম্বা হয়ে থাকে। ধান গাছের হ্যাঁ, আমার একটা রিসার্চের নতুন একটা কাজের আমি এটা একটু স্টাডি করতেছিলাম, মাঝখানে 2 মাস একটু গ্যাপ হয়েছে। রাইস স্ট্র থেকে এটা ফাইবার করা যায়, এবং বেশ কিছু কাজ আছে। আমার কাজটা ছিল ওই অ্যালাইড একটা ওয়ার্ক আমি শুরু করছিলাম, কিন্তু ওটা আর আগাইতে পারিনি, হয়তো নেক্সটে করব। আচ্ছা, এই দেখো, এই যে ফ্লাক্স গাছের যে ফলটা, সেই ফল থেকে এই ধরনের আমরা বীজ পাই, এটাকে লিনসিড বলে। এটার নাম কি? লিনসিড। আচ্ছা, এটা থেকে তেল হয়, সেটাকে আমরা বলি লিনসিড ওয়েল। আচ্ছা, এই গাছটা কতটুকু লম্বা হয়? 0.5 থেকে 1.25 মিটার। বুঝতে পারছো? আচ্ছা, স্টেম হ্যাজ ডায়ামিটার বিটুইন। এই যে গাছগুলো, পাট গাছগুলো সাধারণত তোমরা দেখছো না এরকম মোটা হয় না? মোটামুটি এটার এই মার্কারের মতো এত মোটা হয়, কিন্তু এইগুলো হচ্ছে এই ফ্লাক্স ফাইবার গাছগুলো খুব চিকন হয়, চিকন হয়। যেমন গমের স্ট্র দেখছো না, গম, রাইস, গম, তার চেয়েও চিকন হয়। তাহলে এটার ডায়ামিটারের বাংলা কি? ব্যাস, তাই না? কোনো একটা জিনিসের ব্যাস যত কম হয়, সেই জিনিসটা মোটা তত, ব্যাস যদি কম হয়, মোটা তত কম না বেশি হয়? কম হবে, তাই না? আর ব্যাস যদি বেশি হয়, মোটা বেশি হবে না? ব্যাস তো চেনো। আচ্ছা, তাহলে ডায়ামিটারটা হচ্ছে কত? খুবই কম, 1.6 থেকে 3.2 মিলিমিটার। 1 মিলিমিটার সমান কতটুকু এটা তো জানো? আচ্ছা, এটা হচ্ছে 1 ইঞ্চি, তাই না? 1 ইঞ্চি এরকম হবে। এটাকে যদি আমরা মিলিমিটারে ভাগ করি, তাহলে 25.4 মিলিমিটার সমান 1 ইঞ্চি। তাহলে দেখো, এটাকে যদি 25 ভাগ করো, 25 মানে সেগমেন্ট করো অথবা ডিভাইড করো, তাহলে কতটুকু ছোট অংশ না 1 মিলিমিটার? আচ্ছা, সেটাই হচ্ছে এই গাছগুলো, ফ্লাক্স গাছগুলো সাধারণত এরকম হয়,
এত চিকন হয়, চিকন চিকন। আচ্ছা, কি বুঝতে পারছো গাছটা কেমন হয়? ধরে নিলে এমন যে ফ্লাক্স গাছ, তোমরা ফ্লাক্স ফাইবার থেকে, গাছ থেকে, প্লান্ট থেকে ফ্লাক্স ফাইবার হয় এবং সেটা অনেক বড় গাছ। যদি এরকম চিন্তা থাকে তাহলে তো হবে না। আচ্ছা, আর এটা থেকে তেল হয়, এটা তো বলেইছি। এখন দেখো হিস্ট্রি অফ ফ্লাক্স ফাইবার, এটা একটু পরে তো দেখো তো বোঝো কিনা। তার মানে সম্ভবত ধরে নেওয়া হয় যত ধরনের বাস্ট ফাইবার আছে তার মধ্যে এই ফ্লাক্স থেকেই প্রথমে টেক্সটাইল ফ্যাব্রিক মানে অথবা টেক্সটাইল গার্মেন্টস বলো অথবা ম্যানুফ্যাকচারিংয়ে এই লিনেনটাই প্রথম ধরে নেওয়া হয় যে প্রথম ব্যবহার করা হয় অ্যামং দ্য ডিফারেন্ট বাস্ট ফাইবারস। বাস্ট ফাইবার তো বুঝতে পারছো, পাট, এই ফ্লাক্স, এগুলো হচ্ছে বাস্ট ফাইবার। আচ্ছা, ডিউরিং দ্য 17th সেঞ্চুরি মানে 1700 শতকের দিকে এটা হচ্ছে ওয়েস্টার্ন ইউরোপের দিকে মোটামুটি ইন্ডাস্ট্রিয়াল ওয়েতে এটার প্রোডাকশন শুরু হয়। তারপর হচ্ছে 1800 শতকের দিকে কটন যখন ইন্ডাস্ট্রিয়ালি এটা অনেক পপুলার হয়ে যায় তখন এই লিনেন প্রোডাকশনটা আস্তে আস্তে কমতে থাকে, লিনেনের ব্যবহারটা, উৎপাদন, এগুলো আস্তে আস্তে কমতে থাকে। তো হিস্টোরি কি বেশি পড়ার দরকার আছে? সম্ভবত ধরে নেওয়া হয় যে যত ধরনের বাস্ট ফাইবার আছে তার মধ্যে লিনেন দিয়ে প্রথম টেক্সটাইল গার্মেন্টস তৈরি করা হয় অথবা আদার্স হাউস হোল্ড আইটেমস তৈরি করা হয় এবং এরপর 1700 শতকের দিকে ওয়েস্টার্ন ইউরোপগুলোতে এটার ব্যবহার শুরু হয়। আর 1800 শতকের দিকে যখন কটনের ডেভেলপমেন্ট হয়, পপুলারিটি বাড়ে, তখন এটা আস্তে আস্তে ব্যবহারটা, ব্যবহার কমতে থাকে। এই তো। আর বর্তমানে প্রোডাকশন হয় উৎপাদনশীল কান্ট্রিগুলো হচ্ছে কানাডা, চায়না, ইন্ডিয়া, এগুলো, ইউকে। হ্যাঁ, বাংলাদেশ হচ্ছে তো। ইন্ডিয়া বলতে আসলে যে সাবকন্টিনেন্টটাকে। আচ্ছা, এখন দেখো এই যে স্ট্রটা, এই গাছ থেকে আমরা বীজগুলো আলাদা করে নিয়েছি। আচ্ছা, বীজগুলো আলাদা করে নেওয়ার পর পুরো স্ট্রটা আমরা পাইছি। সেই স্ট্রটার যদি আমরা একটা ফাইবার, স্ট্রর মধ্যে অনেক ফাইবার আছে কারণ বাকল তো অনেক, তাই না? অনেক ফাইবারের মধ্যে একটা ফাইবার আমরা আলাদা করে নিয়েছি। সেই ফাইবারটা অনেক বড় করে দেখার পর যদি আমরা প্রস্থ সেট করি, কেটে নিই, এবং সেটা কেটে নেওয়ার পরে যদি আমরা মাইক্রোস্কোপে টপ ভিউটা দেখি তখন সেটা এরকম দেখা যাবে। এই যে ইয়াটা দেখতেছো, স্ট্রাকচারটা, এটা কিন্তু আসলে পলিগোনাল। এটা কি বৃত্তাকার? ওই রকম বৃত্তাকার না, এটা হচ্ছে পলিগোনাল শেপ, মানে বহুভুজ জাতীয়। পলিগোনালের বাংলা কি? বহুভুজ। চতুর্ভুজ, ত্রিভুজ, বহুভুজ, এগুলো তো বোঝো, ম্যাথে পড়াচ্ছে না? আচ্ছা, এটার শেপটা হচ্ছে যদি আমরা একটা ফাইবারকে প্রস্থ সেট করি, কেটে নেই, তাহলে তার মাইক্রোস্কোপিক টপ ভিউটা হয় পলিগোনাল। এবং এখানে দেখো পাটের ক্ষেত্রে আমরা দেখেছি মাঝখানে কী ছিল? পাট কাঠি, পাট ইয়াটা ছিল, উডেন ম্যাটেরিয়াল যেটা। আর এটা আমরা বলতেছি যে এখানে দেখো এটা হচ্ছে উডেন ম্যাটেরিয়াল। আর এইগুলো ধান গাছগুলো তোমরা দেখেছ? শিওর? ধান গাছগুলো কিন্তু মাঝখানে ফাঁকা, তাই না? এটাও অনেকটা এরকম। গমের গাছগুলো একটু দেখো, স্ট্রটা একটু করে দেখো যে সেটাও মাঝখানে ফাঁপা। আচ্ছা, তাহলে এই অংশটা হচ্ছে ফাঁপা, হলো স্পেস। আর এরপরেই হচ্ছে আমাদের ওই যে শক্ত যে উডেন ম্যাটেরিয়ালটা, ওই পাটখড়ির মতোই অনেকটা। হ্যাঁ, তারপরেই হচ্ছে যে থিক লেয়ারটা আছে সেটাই হচ্ছে আমাদের ফাইবার। এখান থেকেই ফাইবার হয়। কথা বুঝছো? এটাই হচ্ছে ফাইব্রাস
ম্যাটেরিয়াল, ফাইব্রাস ম্যাটেরিয়াল। এখানে দেখো ইপিডার্মিস, ইপিডার্মিসটা বোঝাচ্ছে হচ্ছে বহির্ত্বক, ঠিক আছে। আর কিউটিকল হচ্ছে একদম আউটার মোস্ট সারফেস, একদম আউটার মোস্ট সারফেস স্কিনটা, ঠিক। আর এটা হচ্ছে বহিঃস্থক, আর এটা তো সেলুলোজিক পার্ট, ফাইবারাস পার্ট, সেল ওয়াল। এটা দ্বারা ক্রস সেকশন ভিউ অফ ফ্লাক্স প্লান্ট, কিছুটাকে বুঝতে পারছো? না সরি, হ্যাঁ এক্স্যাক্টলি তুমি যেটা বলছো, আমি একটা ফাইবারের কথা বলেছিলাম, এটা হবে একটা ফ্লাক্স প্লান্টের। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা হচ্ছে ফ্লাক্স প্লান্ট, মাঝখানে ফাঁকা জায়গা, তারপরে উডেন ম্যাটেরিয়াল, এরপরে হচ্ছে আমাদের ফাইব্রাস অথবা যে ফাইবারের অংশ সেটা। এখন আসো, এটা একটা ফাইবার, মানে এখান থেকে জাস্ট এই যে ফ্লাক্স ফাইবারটা দেখলাম না, প্লান্ট দেখলাম না, এটা একটা প্লান্টের অংশ। এখান থেকে আমরা দেখতে পারবো যে আসলে সেলুলোজিক, ও আরেকটা বিষয় বলছিলাম, এই ফ্লাক্স প্লান্ট কিন্তু এক ধরনের সেলুলোজিক ফাইবার, তাই না? কটন সেলুলোজিক, জুট সেলুলোজিক, রাইট। তার মধ্যে প্রোটিন ফাইবার আছে ডিফারেন্ট, আমরা পড়ব, যেমন উল আছে, সিল্ক আছে, এগুলো প্রোটিন, এটা অ্যানিম্যাল থেকে পাই। কিন্তু এগুলো আমরা যা পড়তেছি প্লান্ট বেসড, এটা ম্যাক্সিমামই হচ্ছে প্লান্ট বেসড, হলে ম্যাক্সিমামই সেলুলোজিক ফাইবার। খুব রিল্যাক্সে আছে, ক্লাস শেষে আমি ধরবো, দাঁড়াও। তুমি গত ক্লাসে কি শিখেছো, আজকে কি শিখতেছো আমি ধরবো। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে এটা দেখতেছো, এটা হচ্ছে একটা স্ট্র কেটে নেওয়া হয়েছে, একটা ফ্লাক্স গাছের মাথা কেটে নেওয়া হয়েছে, নিয়ে দেন এটা মাইক্রোস্কোপে দেখানো হয়েছে। এটা হচ্ছে ফাঁকা জায়গা, তাই না, যেটা বললাম। এরপরে হচ্ছে উডেন ম্যাটেরিয়াল, তাই না? আচ্ছা, এরপরে এই যে এই অংশটা চারপাশে আছে, এটা হচ্ছে ফাইবার, তাই না, বাস্ট। আচ্ছা, এখন এখান থেকে আসো, এই একটাকে, এই যে ফাইবার এই একটাকে বড় করে দেখানো হয়েছে। এখানে হচ্ছে ফাইবার বান্ডেলগুলো আছে, মানে ওই গাছের চারপাশে ফাইবার, অনেক ফাইবার, তাই না? সেই ফাইবার, এটা এর মধ্যে অনেক ফাইবার আছে, সেইগুলি একটাকে বড় করা হয়েছে, দেখছো, অনেক বড় করা হয়েছে। করার পর দেখা যায় এটাকে আমরা বলতেছি বাস্ট ফাইবার বান্ডেল, বুঝছো না? আচ্ছা, এর ডায়ামিটার হচ্ছে 50 থেকে 100 মাইক্রোমিটার। মাইক্রোমিটার, 1 মাইক্রো সমান কত? 1 মাইক্রোমিটার সমান কতটুকু? 1 মিটারে 10 টু দি পাওয়ার ইনভার্স 6, 9 ঠিক আছে। তাহলে এটা আমরা বাস্ট ফাইবার বান্ডেল পাচ্ছি। দেন এখান থেকে আবার আমরা হচ্ছে একটা সিঙ্গেল ফাইবার, এটা হচ্ছে বান্ডেল অফ ফাইবার না, এখান থেকে সিঙ্গেল একটা ফাইবারকে আবার বড় করে দেখানো হয়েছে। কথা কি আমার বুঝতেছো? ফ্লাক্স ফাইবার ধরে নাও পাটের মতো একটা ফাইবার, ঠিক আছে। সে একটা ফাইবারকে বড় করে দেখে না, পরে দেখতেছি আমরা এখানে এলিমেন্টারি ফাইবার, এর ডায়ামিটার হচ্ছে 10 থেকে 20 মাইক্রোমিটার, এটা আরও অনেক চিকন, তাই না? আচ্ছা, এরপরে এর এই ফাঁকা জায়গার বাদে বাকিটা কি হচ্ছে? সেলুলোজ, সেটা একটু বড় করে, একটা অংশ একটু বড় করে দেখানো হয়েছে, মাইক্রোফাইব্রিল, মানে সেলুলোজ দ্বারা গঠিত। এই স্ট্রাকচারটাকে সেলুলোজের না, C6H12O6, তাই না? এই সেলুলোজিক ইউনিট, গ্লুকোজিক ইউনিটগুলো যখন কি হচ্ছে পরস্পর যুক্ত হচ্ছে, কত 6000 থেকে 9000, তখন এটা কি হচ্ছে? সেলুলোজ হচ্ছে, সেলুলোজিক হচ্ছে। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের মাইক্রোস্কোপিক ভিউ অফ ফ্লাক্স প্লান্ট স্টিম, এবং সেখান থেকে একদম সেলুলোজ পর্যন্ত স্ট্রাকচার দেখানো হয়েছে। এটা কে বলতে পারবা? এখানে এসে আসো, অত দূর তো বসা যাবে না, তুমি বসে যাও। ওয়ালাইকুম আসসালাম। রিপ্লাই দিতে হয়, কেউ সালাম দিলে, গ্রিটিং করলে রিপ্লাই দিতে হয়।
বাংলায় বলো, হ্যাঁ বাংলা বলো। হ্যাঁ হুম হুম। আর বড় করছে, একটা গুচ্ছ ফাইবারকে আমরা বড় করছি। হুম হুম হুম। ন্যানোমিটার। আচ্ছা, আর কে যাও? তুমি যাও। হ্যাঁ যাও যাও, না সামনে যেতে হবে। যাও, কোনো এখানে তো কেউ নাই, আমরাই পারবা, যাও, কথা হবে না। যাও সামনে যাও, এটাই তোমার পরীক্ষা, তুমি সামনে যে দাঁড়াও তাই হবে। হ্যাঁ বলো। ওকে তো দিব, হ্যাঁ আরেকটাই। হ্যাঁ বলো মা। হ্যাঁ বলো বলো। এটা ফ্লাক্স গাছ, ফ্লাক্সের যে কাণ্ড স্ট্র সেটাই মাথা থেকে কেটে তার ভিউটা, টপ ভিউটা ওখানে এইভাবে আর এইভাবে দেখানো হয়েছে। হ্যাঁ বলো। হ্যাঁ বলো, হ্যাঁ কি কথা বলবো, সমস্যা কি? হুম বলো, হেল্প করো তোমরা। এটা যে ফ্ল্যাক্স প্যান্টের ক্রস সেকশনটা, দেন হচ্ছে ফাঁকা জায়গা, হচ্ছে হলো স্পেস, দেন হচ্ছে উডেন ম্যাটেরিয়াল, দেন হচ্ছে ইয়ার বাসটা আছে, তারপর বাসটা হচ্ছে ওখানে বাস বান্ডিল হচ্ছে মাইক্রোওয়েভে হচ্ছে বড় করে দেখা হয়েছে, দেন হচ্ছে বান্ডিলের ব্যাসার্ধ হচ্ছে 50 থেকে 100 মাইক্রোমিটার, দেন হচ্ছে আবার ওই ওটাকে সিঙ্গেল। হ্যাঁ তুমি বলো, ওর শেখাটা ও শিখবে, তোমার শেখাটা তুমি শিখবা। এটা লজ্জার কিছু নাই, ভয়ের কিছু নাই, এখানে সবাই আমরা। হুম বলো। আবার একটু দেখো, দাঁড়াও এখানে সাইডে দাঁড়াও একটু। এটা হচ্ছে একটা ফ্লাক্সের গাছ, ফ্লাক্সের গাছ। সেই ফ্লাক্সের গাছের আমরা হচ্ছে ক্রস সেকশন করছি, মাঝখান থেকে কেটে নিয়েছি। ধান গাছ ধরে নাও, ধান গাছ তো চেনো, গম গাছ চেনো, সেম টাইপের গাছ কিন্তু একটু চিকন, তার হচ্ছে মাঝখান থেকে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর তার এইখানে আমরা মাইক্রোস্কোপে দেখেছি, দেখার পরে সেই ছবিটা তুলে বড় করে আমরা এখানে আলোচনা করতেছি। তাহলে যখন আমরা মাইক্রোস্কোপে দেখি তখন দেখে যায় সাধারণত গাছটা ফাঁকা, ভেতরে ফাঁপা, এটা আমরা বলতেছি হলো স্পেস। এরপরেই যেটা অংশটা আছে সেটা হচ্ছে ওই যে ফাইবারের মানে পাট কাঠের মতো যে জায়গাটা ছিল উডেন প্লেস, সেটা। এরপরে যে বাইরের আবরণটা পাচ্ছি সেটাই হচ্ছে আমাদের ফাইবার, ফ্লাক্স ফাইবার। বাইরের আবরণটাই হচ্ছে ফ্লাক্স ফাইবার। এখন এটাই হচ্ছে বাস্ট অথবা ফ্লাক্স ফাইবার। এই অংশটাকে, একটা অংশকে বড় করে আবার দেখানো হয়েছে, এখানে কিন্তু অনেকগুলো ফাইবার আছে, সেই একটা অংশ বড় করে দেখানো হয়েছে, সেটাই হচ্ছে বান্ডেল অফ ফাইবার, একগুচ্ছ ফাইবার। এটা ডায়ামিটার হতে কত, 50 থেকে 100 মাইক্রোমিটার। এরপরে এখান থেকে আবার একটা সিঙ্গেল ফাইবার আমরা নিয়েছি, হ্যাঁ আরও বড় করে দেখেছি, সেটা আমরা দেখতেছি ওই ফাইবারের মধ্যে আবার হলো স্পেস আছে, আর বাকিটাই কি সেলুলোজ। এবং এই যে সিঙ্গেল ফাইবারের ডায়ামিটার কত, 10 থেকে 20 মাইক্রোমিটার। দেন আমরা এই সেলুলোজিকের যে মাইক্রোফাইবার যেটা, সেটার হচ্ছে ডায়ামিটার পাচ্ছি 4 থেকে 10 ন্যানোমিটার। আর এটার গঠনটা হচ্ছে পুরো সেলুলোজ দিয়ে। এটার গঠন কী দিয়ে? সেলুলোজ দিয়ে, গ্লুকোজ দিয়ে, আর গ্লুকোজিক ইউনিট দিয়ে। আচ্ছা, তাহলে এরকম হচ্ছে 6000 থেকে 9000 গ্লুকোজিক ইউনিট অথবা সেলুলোজ ইউনিট যখন একত্রিত হচ্ছে। সেলুলোজ ইউনিটটা আঁকাইছিলাম না কটন এবং জুটের ক্ষেত্রে, মনে আছে? টুইস্টিং, উল্টা, তাই না? সেই সেলুলোজ ইউনিট যদি 6000 থেকে 9000 যখন একত্রিত হচ্ছে, একটা চেন হচ্ছে, তখন সেটা ফার্স্ট সেলুলোজ
অফ এই ফ্লাক্স ফাইবারের হচ্ছে। আর কটনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম 5000, মোর দেন 5000। তো এটাই হচ্ছে মাইক্রোস্কোপিক ভিউ অফ ফ্লাক্স প্লান্ট। ঠিক আছে, ওকে। আর কেউ আসবা? সবাই কি বুঝতে পারছো কিছুটা হলে? আচ্ছা, এখন আসো আচ্ছা, এখানে একটা প্রপার্টিসও ছিল, কেমিক্যাল প্রপার্টিস। সেলুলোজ কত পার্সেন্ট থাকে ফ্লাক্স ফাইবারে? 75%। জুটে কত থাকে সেলুলোজ? জুট ফাইবারে এই নিফাত 65%, এক্স্যাক্টলি 65 থেকে 70 রেঞ্জের মধ্যে, তো নর্মালি 65%। আচ্ছা, আর কটনে কত বলেছিলাম সেলুলোজ? 94-5%, তাই না? আচ্ছা, আর হেমিসেলুলোজ এটা কিন্তু পাটের মতো আবার হেমিসেলুলোজে থাকে, কটনে কিন্তু হেমিসেলুলোজ ছিল না। পাটে হেমিসেলুলোজ ছিল কত পার্সেন্ট? 20 থেকে 22%, তাই না? আচ্ছা, এখানে আছে হচ্ছে 15 থেকে 20%। আর পাটে লিগনিন কত পার্সেন্ট ছিল? এগুলো ভুলে যাও কেন? 10 থেকে 12%। আর এটা হচ্ছে এই লিলেনের সুবিধা হচ্ছে এটা লিগনিনের পরিমাণ অনেক কম থাকে, মাত্র 2 থেকে 3%। আর পেকটিনের পরিমাণও কম থাকে, বুঝছো? এই যে ক্রস সেকশনের যে ইয়াটা বলছিলাম পলিগোনাল, আমরা জুট কটনের ক্ষেত্রে দেখছি হচ্ছে ওভাল আকৃতির, তাই না? রাউন্ড, অনেকটা রাউন্ড ওভাল আকৃতির। আর এটার ক্ষেত্রে আমরা দেখতেছি কি পলিগোনাল টাইপের। এই ক্রস সেকশনগুলো পলিগোনাল না ফাইবারের, বুঝতে পারছো? ক্লাস এখনো আধা ঘন্টা আছে, তোমার কি বোরিং হচ্ছে? আচ্ছা, এটা দেখো, এই গাছগুলো যদি আমরা দেখি তাহলে একটু পরপরই আছে গিট আছে, নোড আছে, মানে ওই যে গম গাছটা দেখছো না একটু পরপরে, ধান গাছের একটু পরপরই যেরকম, এটাও অনেকটা এরকম। ধান গাছ দেখছো একটু পরপর গিট থাকে না, নোড থাকে না, খাস থাকে না? হ্যাঁ, এইগুলো হচ্ছে যখন এটা কম্বিং করতে হয় গাছগুলো, তখন এগুলো ভেঙে ফেলতে হয়। আচ্ছা, এটা কম্প্যারিজন অফ ফ্লাক্স অ্যান্ড কটন ফাইবার। এটা জাস্ট হচ্ছে ডায়ামিটারের উপর ভিত্তি করে এবং সেলুলোজের ওই যে মাইক্রো ফাইব্রিল দেখালাম না লাস্টে, তার ডায়ামিটারের উপর ভিত্তি করে। আচ্ছা, কম্পোজিশন পার্সেন্টেজ অফ বাস্ট ফাইবার। তো বাস্ট ফাইবার এখানে কয়টা দেওয়া আছে দেখো তো, কি কি? কেনাফ, এটাও হচ্ছে পাট গাছের মতো হয় এবং এটার লম্বা হয় প্রায় 20-22-25 মিটার পর্যন্ত, অনেকটা পাট গাছের মতো। আচ্ছা, এটা হচ্ছে তোমরা ইউটিউবে দেখে নিও, আর হচ্ছে গুগল করলে এখনই দেখতে পারো। কেনাপটাও এক ধরনের পাট গাছের মতোই অনেকটা, এবং এটাও বাস্ট, এখান থেকে যে ফাইবার পাই সেটা কেনাপ ফাইবার এবং এটা বাস্ট ফাইবার। তাহলে অলরেডি আমরা কিন্তু জুট পড়েছি, ফ্লাক্স পড়েছি, কটনটা আমাদের জানাই আছে। তাহলে 3টা ফাইবার কিন্তু, সরি, শুধু যদি বাস্ট কনসিডার করি, ফ্লাক্স পড়েছি, জুট পড়েছি, 2টা জানা হয়ে গেছে। হ্যাম্প আমরা পড়বো, কেনাপও পড়বো। তাহলে এই 4টার মধ্যে কম্পেয়ার করে যদি আমরা দেখি, ফ্লাক্স ফাইবারের সেলুলোজ কত পার্সেন্ট? আর হেমিসেলুলোজ 20, আর লিগনিন 2 থেকে 3%। আচ্ছা, লিগনিন থাকলে কি হয় ফাইবার? ফাইবার হার্শ হয়, খসখসে হয়, ভঙ্গুর হয়, তাই না? আর লিগনিন যত থাকবে তত ওই ফাইবারের কোয়ালিটি খারাপ হবে। না, লিগনিনের স্ট্রাকচার দেখাইছি না? আচ্ছা, এরপর দেখো হেম্পের ক্ষেত্রে সেলুলোজ কত পার্সেন্ট? আর হেমিসেলুলোজ? আর লিগনিনের পরিমাণ? জুটের ক্ষেত্রে দেখো লিগনিনের পরিমাণ অনেক বেশি না?
আর কেনাপের ক্ষেত্রে লিগনিন আরও অনেক বেশি, ওই যে পাটের মতোই যে। তাহলে মোটামুটি প্রত্যেকটার ক্ষেত্রে সেলুলোজের পরিমাণ বেশি, এই জন্য এই ফাইবারটাকে আমরা বলতেছি কি সেলুলোজিক ফাইবার। লিগনিনের বাংলাটা কি বলা যায়, একটু দেখো তো কি আছে, আমার জানা নেই। পেকটিন, পেকটিনের নাম শুনছো? পেকটিন, লিগনিন, এগুলি কেমিক্যাল নেম, বাংলাটা আমার এই মুহূর্তে জানা নেই। আচ্ছা, এখন দেখো, এখন থেকে তোমার ক্লাস প্রোডাকশন অ্যান্ড প্রসেসিং অফ ফ্লাক্স ফাইবার। আমরা সাধারণত কিভাবে ফাইবারটাকে কাল্টিভেশন হবে না, এই গাছ তো কাল্টিভেট হচ্ছে, বাংলাদেশে চাষ হচ্ছে, তাহলে কিভাবে চাষ করব এবং তার হারভেস্টিং কিভাবে হবে। আমরা সাধারণত গম গাছ ধান গাছ কি কেটে নিই না, এটা হচ্ছে মেকানিক্যালি করা যায়, ম্যানুয়ালি কেটে নেয়। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা রিপলিং করব। জাস্ট হচ্ছে ওই যে পাটের ক্ষেত্রে আমরা পাট কাঠিটা সরাই ফেলি না, এটা কি করব, ওই যে উডেন মেটেরিয়ালটা আমরা ভেঙে ফেলবো, ভেঙে সরাই দেব। আচ্ছা, এরপরে হচ্ছে রেটিং আছে, পচানো আছে, মানে জাগ দেওয়া যেটা। তারপরে রেটিং কয় ধরনের আছে, ড্যাম রেটিং, ডিউ রেটিং, ট্যাঙ্ক রেটিং, মানে যেভাবেই হোক আমরা ওই গাছ থেকে ফাইবারগুলো একটু সেপারেট করার জন্য রেটিং অথবা জাগ দিব। এরপর হচ্ছে ব্রেকিং অ্যান্ড ডিসকাসিং, হ্যাকলিং। এটা আমরা ভিডিওতে দেখাবো কিভাবে হ্যাকলিং করে। হ্যাকলিংটা হচ্ছে ওই যে উডেন মেটেরিয়াল যে থাকে সেটাকে আশ্রয়া ওই শর্ট ফাইবারগুলো সরায় দেওয়া, সোজা সমান্তরাল করা, এটা ধাপে ধাপে আসতেছে আমরা। আচ্ছা, এইটা একটু দেখো তো, বোঝো কিনা। এখানে নাই, রেটিং নাই না? আচ্ছা, রেটিংটা মিস হয়ে গেছে। এক্স্যাক্টলি, তাহলে বুঝতে পারছো। এখন আসে কাল্টিভেশন, খুবই সিম্পলি বোঝার চেষ্টা করো, জাস্ট দুইটা কথা। এটা আমরা মার্চ থেকে এপ্রিলের মধ্যে আমরা বীজটা বপন করি, ঠিক আছে। ম্যাক্সিমাম 100 ডেজ লাগে এই গাছটা হতে, ঠিক আছে। এই শস্যটা পাইতে, এই ইটা পাইতে আমাদের 100 ডেজ লাগে। আর এই তো এই গাছটা এরকমই হয় এবং এর ব্রাঞ্চগুলো খুবই কম থাকে, মাথায় যায় কয়েকটা শাখা প্রশাখা হয়, গাছের মাথায় যায় এবং লং স্ট্র পাই আমরা। আর এই বীজগুলো আমরা সেপারেট করি, এইগুলো আর কি। এখন আসো হারভেস্টিং। হারভেস্টিং প্রসেস সিম্পল, জাস্ট এটা মেকানিক্যালি কেটে নিতে পারো। মেকানিক্যালি মেশিনের সাহায্যে কেটে আমরা ছোটো ছোটো বান্ডেল করতে পারি। ধান কি কাটার পরে বান্ডেল করে না, গম বান্ডেল করে না, সেম এখানে। আর হ্যাঁ, উষ্ণ আবহাওয়া দরকার, সানি ডেজ, মানে রোদের সময় এটা কাটলে ভালো হয়। এবং কারণ এগুলো ছোটো ছোটো মানে বান্ডেল করে এটা আবার হচ্ছে শুকাইতে হয়, সান লাইটে এটা শুকাইতে। আর কি, আর কিছু নেই। তারপরে এটা হচ্ছে এই তো, এটা ইউটিউবে আছে, দেখে নিও, কিছুই না। ধান গাছ যেভাবে কাটে, গম যেভাবে কাটে, একইভাবে। এই দেখো এটা গাছ, তবে একটা জিনিস, যখন এটা হারভেস্টিং করবা ওই গাছগুলো এভাবে কেটে কেটে না, জাস্ট হচ্ছে যদি ম্যানুয়ালি করি তাহলে একদম রুট সহ টেনে টেনে
টেনে টেনে তুলতে হবে, তারপরে এভাবে প্রপ করে নিতে হবে। আচ্ছা, এটা মেকানিক্যালি করতেছে, দেখো। স্যার এই যে এটা দেখেন না, এই যে চিরুনির মধ্যে থেকে ইয়ে করে ওই যে বিস্তার ছাড়া এটা আমাদের এলাকায় করতো। এটা হলো বাঁশ আছে না স্যার, ছোট বাঁশটাকে মাঝখান থেকে কেটে তারপর মাটির মধ্যে গেড়ে দিত, তারপর ওটার মধ্যে দিয়ে গ্রাম দিত, বীজটা পড়ে যেত, গাছটা আলাদা হতো। হ্যাঁ, এখানে অনেকগুলো তো, কিন্তু বাঁশের তো একটা, মানে এখানে অনেকগুলো হয় না চিরুনির মতো, মানে স্পাইকগুলো অনেকগুলো। হ্যাঁ, ছিল এটা দিয়ে আচ্ছা, এটা অনেক জায়গায় ধানও অনেক করে, এখন আর করে না। ছোলাটা আছে না যে আমরা রমজানে খাই, যেটা ওইটা আলাদা হতো। আচ্ছা, তাহলে এটা উডেন ডিভাইস, এটা হচ্ছে আয়রন ডিভাইস, মেটাল ডিভাইস। এটা এইভাবে করতেছে, জাস্ট ফলগুলো আলাদা করতেছে। সেটা গেল রিপলিং। এই প্রসেসটাকে আমরা বলতেছি রিপলিং। আচ্ছা, এরপর হচ্ছে আমরা রেটিং করব। পার্ট জাগ দেওয়া দেখছো না? এটা তো আসলে অনেক বড় পরিসরে করা হয় না, ছোট ছোট নর্দমা আছে সেখানে দিয়ে রাখা হয়, অথবা ছোট ট্যাঙ্ক আছে, সেই ট্যাঙ্কের মধ্যে পানি দিয়ে তার ভেতরে ওটা দিয়ে পচানো হয় এরকম। ড্যাম রেটিংটা হচ্ছে এরকম, যেটা হচ্ছে নর্দমা, ছোট নালা নর্দমার মধ্যে ডুবাই রাখতে হয়। ডিউ রেটিং আছে, এরপরে হচ্ছে ট্যাঙ্ক রেটিং আছে, ট্যাঙ্কের কথা বললাম। কেমিক্যাল রেটিং, কেমিক্যাল রেটিংয়ের ক্ষেত্রে কী ইউজ করি আমরা? হ্যাঁ, আমরা অ্যালকালি ইউজ করি, অ্যাসিড ইউজ করি, অ্যালকালি অ্যাসিড। অ্যালকালির নাম শুনছো? অ্যালকালির বাংলা কি? বাংলা। আচ্ছা, ক্ষারক শুনছো? আচ্ছা, অ্যালকালি হিসেবে দুই ধরনের অ্যালকালি আছে, আমরা এখানে দুটো অ্যালকালি ইউজ করতে পারি। একটা হচ্ছে কাস্টিক সোডা, যেটাকে আমরা বলি সোডিয়াম হাইড্রোক্সাইড, আর একটা হচ্ছে সোডিয়াম কার্বনেট, যেটা হচ্ছে সোডিয়াম Na2CO3। দুইটা অ্যালকালি আমরা ইউজ করতে পারি, অ্যাসিড ইউজ করতে পারি, সোপ সাবান ইউজ করতে পারি, এইগুলো। এটা দেখো ড্যাম রেটিং, এটাকে একটা নালা নর্দমা না? আচ্ছা, দেখো কীভাবে করতেছো প্রাচীনকালে, দেখছো? এটা গাছ। আচ্ছা, এটা হচ্ছে ট্যাঙ্ক রেটিং, ট্যাঙ্কের মধ্যে দিয়ে দিস। কেমিক্যাল রেটিং কি দেওয়া হয়েছে? কাস্টিক সোডা, সোডিয়াম কার্বন, অ্যাসিড, সোপ। এরপর দেখা কটনাইজেশন প্রসেস আছে একটা। কটনাইজেশন প্রসেস মানে, কটন তো তোমরা নাম শুনছো তাই না? কটন তো দেখছো, তুলা। কটনাইজেশন প্রসেস মানে হচ্ছে কেউ বলতে পারবে জিনিসটা কি? কটনাইজেশন, cottonization process is one kind of process to adapt the flax fiber with others natural like staple fiber, cotton or any other staple natural fiber. এটা হচ্ছে ফ্লাক্স ফাইবার, লেংথ একটু বড় থাকে, এই ফাইবারটাকে ছোট করা, লেংথে ছোট করা। স্টেপল ফাইবার মানে স্বল্প দৈর্ঘ্যের ফাইবার, কটনের দৈর্ঘ্য ছোট না, তো আদার্স স্বল্প দৈর্ঘ্য ফাইবারের সাথে যাতে এটাকে একসাথে মিক্সিং করে ব্লেন্ডিং করে নতুন এক ধরনের ফাইবার না, নতুন মানে ব্লেন্ডেড একটা সুতা তৈরি করা যায়, সেই প্রসেসটাকে বলতেছে কটনাইজেশন। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে টু রিমুভ দ্য তোমার পেকটিন অ্যান্ড লিগনিন। লিগনিন আছে না ফ্লাক্সে, পেকটিন আছে না, কেমিক্যাল প্রপার্টিসে দেখলাম লিগনিন আছে, পেকটিন আছে। এই লিগনিন পেকটিনকে রিমুভ করা, ফাইবারকে শর্ট করা এবং আদার শর্ট ন্যাচারাল ফাইবারের সাথে যাতে একসাথে প্রসেস করা যায় সুতা তৈরির জন্য, সেই প্রসেসটাকে আমরা বলতেছি কটনাইজেশন, মানে কটনের মতো করে নেওয়া। ঠিক আছে, কটনে তো লিগনিন খুবই কম পরিমাণ, বোঝা নাই? বুঝছো? তোমরা কি বুঝতেছো? কটন হচ্ছে ছোটো ছোটো ফাইবার না, আর ফ্লাক্স হচ্ছে বড় ফাইবার, কাটে কেটে ছোটো ছোটো স্টেপল লেংথ মানে স্বল্প দৈর্ঘ্যে নিয়ে আসা। এবং ফ্লাক্সের মধ্যে লিগনিন আছে, পেকটিন আছে 2-3%, এগুলো বের করে দেওয়া এবং যাতে কটনের সাথে প্রসেস করা যায়।
পাট সাধারণত কটনের সাথে নর্মালি প্রসেস করা যায় না, যায় একসাথে পাকানো যায়, সুতা বানায় না। তার জন্য কী করতে হয়, লিগনিন হেমিসেলুলোজ এগুলো দূর করে নিতে হয়। দেন হচ্ছে এটা সুতার মতোই হয়, তুলার মতোই হয়। এরপরে সেটা তুলার সাথে পাট একত্রিত করে সুতা বানানো যায়। কথা বুঝছো? এই প্রসেসটাকে আমরা বলতেছি কটনাইজেশন। ক্লিয়ার? তুমি তাহলে একটু রেস্ট নাও, হ্যাঁ। আর জ্বর আছে শরীরে, এদিকে আসো তো। শরীরে জ্বর খুব একটা বেশি নেই। তুমি চলে যাও, বাসায় চলে যাও, খাওয়া দাওয়া করতে পারো? এটা তো সমস্যা। আনারস খাইছো? আনারস খাও। যাইতে পারবে একা? আচ্ছা, একটু রেস্ট নাও, তারপরে হ্যাঁ, যদি একা না যাইতে পারো তাহলে কাউকে নিয়ে যাবা। এরপর আছে ব্রেকিং। জাস্ট এভাবে কি করা হবে, দেখো ওই উডেন ম্যাটেরিয়াল অথবা মেটাল দিয়ে গাছগুলোকে মানে শুকানোর পরে এটা ভেঙে ভেঙে উডেন পার্টটা সেপারেট করে দেওয়া হয়। স্কাসিংটা দেখো, ওই যে ভাঙা হয়েছে না, ভাঙার পরে আবার একটা কাঠি দিয়ে এভাবে বেড়ে বেড়ে ওই উডেন মেটালটা ক্লিয়ারলি রিমুভ করা। আচ্ছা, এরপরে দেখো, হ্যাঁ হ্যাঁ, এইভাবে এভাবে আশ্রান। এখন আসে প্রপার্টিস। এটা হচ্ছে লাস্ট টপিক্স। এটার পরে আমরা 10-15 মিনিট একটা ভিডিও দেখব। তাহলে প্রপার্টিসটা দেখো, ফাইবার সারফেস অ্যান্ড অ্যাপিয়ারেন্স। এটা হচ্ছে সফট, ইউলিশ হোয়াইট ইন কালার অ্যান্ড লাস্টারাস অ্যাপিয়ারেন্স। এটা অনেক উজ্জ্বল টাইপের হয়, চকচক করে এবং ইউলিশ টাইপের, আর খুবই সফট হয়। লিনেন ফ্যাব্রিক দেখছো না, লিনেন অনেক সফট না? হ্যাঁ, লাস্ট ক্লাসে তোমার যারা মিসিং করছে তারা আজকে এই যা পড়লাম এখন ভিডিওটা দেখার পর রিকল হবে। তবে ভিডিওটা আমি প্রথম ক্লাসে দেখে নিয়েছিলাম আজকের ক্লাসের জন্য। আচ্ছা, টেনজাইল স্ট্রেংথ দেখো, এই একটা জিনিস মনে রাখবা, সেলুলোজিক ফাইবারগুলো পানিতে ভিজাইলে শক্তি বাড়ে। শুকনো অবস্থায় যে শক্তি থাকে পানিতে ভেজালে শক্তি বাড়ে। এর মেকানিজম আমরা হচ্ছে যখন ওয়েট প্রসেসিং পড়ব, ফাইবারের আরও প্রপার্টিসগুলো পড়ব, তখন আমরা দেখব সেলুলোজিক ফাইবার পানিতে ভিজাইলে শক্তি বাড়ে, শক্ত হয়। ঠিক আছে? তা এটার ক্ষেত্রে টেনজাইল স্ট্রেংথ হচ্ছে ওয়েট ফ্লাক্স ফাইবার ইজ 20% স্ট্রঙ্গার দেন ড্রাই। মানে শুকনো অবস্থায় যে শক্তি থাকে তার চেয়ে 20 গুণ 20% বেশি শক্তি হচ্ছে ভিজালে। আচ্ছা, টেনাসিটি হচ্ছে 2 থেকে 7 গ্রাম পার ডেনিয়ার, অনেকটা কটনের কাছাকাছি, কটনের কাছাকাছি। ইলংগেশন হচ্ছে 1.8%। ইলংগেশনের বাংলা কি? প্রসারণশীলতা। এটা হচ্ছে 1.8% প্রসারিত হয়। আচ্ছা, এটা ড্রাই স্টেজে 1.8%, আর ভিজলে আর একটু বেশি প্রসারিত হয়, 2.2%। কীভাবে প্রসারিত হয়? তুমি যখনই একটা লোড দিবে, একটা ফাইবারকে এভাবে টান দেবে, লোড দেবে, তখন এটা প্রসারিত হয়, এক্সটেনশন হয়। ছিঁড়ে যাওয়ার আগ পর্যন্ত যতটুকু প্রসারণ হয় সেটাই হচ্ছে শুকনো অবস্থায়, আর ভেজা অবস্থায় এত পারসেন্ট। ইলাস্টিক প্রপার্টিস, তুমি একটা ফাইবারকে সাপোজ এটা হচ্ছে 1 ইঞ্চি একটা ফাইবার, এটা হচ্ছে এ পাশে লোড দিলা, এ পাশে হচ্ছে ক্লাম্পে আটকানো, এটাকে লোড দেওয়ার পর যদি এটা এতটুকু প্রসারিত হয় তাহলে ইলংগেশন কত? এতটুকু। আচ্ছা, এখন এটাকে যদি ছেড়ে দাও তাহলে আগের জায়গায় চলে আসে, তাহলে ইলাস্টিক প্রপার্টিস কত? স্থিতিস্থাপকতা। ইলাস্টিক মানে হচ্ছে স্থিতিস্থাপকতা। কোনো একটা জিনিসকে তার অরিজিনাল ডাইমেনশন থেকে যদি ফোর্স অ্যাপ্লাই করে ডিফরমেশন করা হয়, আবার ফোর্স সরাই দিলে পুনরাবস্থা ফিরে আসে, সেটাকে আমরা বলি ইলাস্টিক ডিফরমেশন। তো এই ফাইবারটা যখনই এতটুকু প্রসারিত হয়েছে, লোড দিছো অথবা টান দিছো, ফোর্স দিছো, এরপর যদি ছেড়ে দাও তাহলে আগের লেংথে চলে আসে, তাহলে কি? ইলাস্টিক প্রপার্টিস, ইলাস্টিক রিগেইন হচ্ছে 100%।
তাই না? কিন্তু নর্মালি কোনো এমন কোনো ম্যাটেরিয়াল নাই যে 100% রিগেন করে। আচ্ছা, ইট উইল টেন্ড টু রিটার্ন ইটস অরিজিনাল লেংথ হোয়েন দ্যাট টেনশন ইজ রিল্যাক্স। মোটামুটি এটা তার অরিজিনাল ডাইমেনশনে চলে আসে। স্পেসিফিক গ্রাভিটি হচ্ছে 1.4%, লেংথ হচ্ছে 30 থেকে 38 সেন্টিমিটার। এটা কতটুক? এতটুক। হ্যাঁ, আরে খুব ছোট আগে সেন্টিমিটার দিয়ে দাও। সেন্টিমিটারের মাপ জানো না? 1 মিটার সমান কত সেন্টিমিটার? সেন্টিমিটার স্যার বুঝি, কিন্তু ওখানে কতটুকু দেখা যায় ওটা বুঝি না। তো স্কেলটা নিয়ে আসো একদিন। স্কেল নয় আমাদের কাছে। স্কেল আছে কাছে? এটা লজ্জাজনক, কিন্তু খুবই লজ্জাজনক এগুলা। আমরা 1 মিটার সমান জানি 100 সেন্টিমিটার, তাই না? আর 1 মিটার সমান কত ফিট? ফিট তো বোঝো, ধরো 3 ফিট, 3.25 ফিটই ধরুন। আচ্ছা, 3 ফিট কি এত বড় হবে না? স্যার কিলোমিটার মিটার এগুলো বুঝি স্যার। আচ্ছা, তাহলে এখানে 30 থেকে 38 সেন্টিমিটার, তার মানে হচ্ছে এত বড় তো হবে অ্যাটলিস্ট। আর স্কেল নিয়ে আসবা নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে কিন্তু দাঁড়ায় থাকতে হবে পুরো ক্লাস। নিয়েছি না গত ক্লাসের আগের ক্লাসে? আচ্ছা, ইফেক্ট অফ ময়েশ্চার। ময়েশ্চারের বাংলা কি মনে আছে? আর্দ্রতা। আর্দ্রতা হচ্ছে এটা ময়েশ্চার রিগেইন হচ্ছে কটনে পড়ছিলাম কত? যদি আমরা কন্ডিশনিং নিরঙ্কুশ শুষ্ক ওজনের কোন একটা ম্যাটেরিয়ালকে যদি ফাইবারকে আমরা কন্ডিশনাল স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ারিক কন্ডিশনে রাখি, তাহলে সেটা হচ্ছে বাতাস থেকে যতটুকু পানি গ্রহণ করে সেটা হচ্ছে ময়েশ্চার রিগেইন। ধরো তোমার কাছে 1 কেজি তুলা আছে, তুলা এমনভাবে শুকাইছো ওর ভিতরে আর কোনো পানি নেই, সেটাকে বলে নিরঙ্কুশ শুষ্ক, ওভেন ড্রাই ওয়েট, নিরঙ্কুশ শুষ্ক ওজন। সেটাকে কি করলা তুমি হচ্ছে এমন একটা কন্ডিশনিং রুমে নিয়ে আসলা যেখানে রিলেটিভ হিউমিডিটি আছে 65% আর হচ্ছে টেম্পারেচার আছে কি 27 অথবা 20 ডিগ্রি। এটা ডিপেন্ড করে উইন্টার এবং সামার প্রধান কান্ট্রিগুলোতে। ধরো 27 ডিগ্রি টেম্পারেচার আছে, রিলেটিভ হিউমিডিটি আছে 65। ওই রুমে ওই একদম শুষ্ক তুলা নিয়ে এসে কিছু সময় রেখে দেওয়ার পরে তুমি এটা ওজন করবা 1 কেজি সাথে 8.5% তুলার ক্ষেত্রে 8.5% পানি সে শোষণ করবে। তার মানে 1 কেজির সাথে 8.5% মানে কি? আর অথবা 100 কেজি তুলা থেকে 8.5 কেজি পানি ধরবে, মানে আমরা সহজ হিসাবের ক্ষেত্রে। তাহলে 100 কেজি এরকম শুকনো তুলা নিয়ে এসে রাখলে ওই কন্ডিশনিং রুমে 8.5 কেজি হয়ে যাবে। এটা হচ্ছে ময়েশ্চার রিগেন। তাহলে এই ফ্লাক্স ফাইবারের ময়েশ্চার রিগেন কত? আরও বেশি পরিমাণ পানি শোষণ করে, তাই না? 12%। আর জুটে দেখছিলাম কত? 13.75%, তাই না? ইফেক্ট অফ হিট, এটা হচ্ছে সাধারণত আমরা সুতি কাপড় যখন আয়রনিং করো না, তোমরা বাসায় আয়রন করো না? আচ্ছা, যখন আয়রনিং করো তখন হচ্ছে সিনথেটিক ফাইবার আয়রন করতে যায়, টেম্পারেচার কত দাও? কমায় দাও না চাকরিটা ঘুরায়? না হলে গোলে আয়রনের সাথে লেগে যাবে। আর যদি সুতি কাপড় হয় কী করো? একটু ফুল দিয়ে দাও, তাই না? সাধারণত সেলুলোজিক এবং এই যে ন্যাচারাল এইগুলোর হচ্ছে হিট রেজিস্ট্যান্সটা অনেক বেশি থাকে। এটা 120 ডিগ্রি পর্যন্ত রেজিস্ট্যান্ট থাকে। ইফেক্ট অফ সানলাইট, সানলাইটে একটু কী হয়, বেশি সময় যদি লং টাইম তুমি এক্সপোজ করে রাখো আন্ডার সানলাইট, মানে রোদে এভাবে রেখে দাও, তাহলে এটা কী হয়? স্ট্রেংথ ফল করে, সেলুলোজিক ম্যাটেরিয়ালি ফল করে। ইফেক্ট অফ অ্যাসিড, অ্যাসিডে সেলুলোজ দিলে এটা গলে যায়। হট অ্যান্ড ডাইলুট, হট ডাইলুট অ্যান্ড হচ্ছে কনসেন্ট্রেটেড। যদি কুল হয় কিন্তু সেটা কনসেন্ট্রেশন ঘনত্ব অনেক বেশি হয়, স্ট্রেংথ অনেক বেশি থাকে, তাহলেও এটা গলে যাবে, ডিজলভ হয়ে যাবে। আবার হট এবং ডাইলুট হলেও সেটাও ডিজলভ হয়ে যাবে। ইফেক্ট অফ অ্যালকালি, যে কোনো ধরনের অ্যালকালিতে সেলুলোজিক ফাইবার ভালো রেজিস্ট্যান্স আছে। রেজিস্ট্যান্সের বাংলা কি? প্রতিরোধ ক্ষমতা, তাই না? আচ্ছা, পোকামাকড় দ্বারা আক্রান্ত হয় কিনা? হয়। আচ্ছা, সাধারণত হয় না। ইফেক্ট অফ মাইক্রো অর্গানিজম,
ছত্রাক টত্রাক এগুলো ধরে না। তারপর বিভিন্ন মাইক্রো অর্গানিজম, ব্যাকটেরিয়া স্যাঁতস্যাঁতে পরিবেশে রাখলে, ড্যাম্পিং কন্ডিশনে রাখলে সুতি কাপড় নষ্ট হয়ে যায় না। ইফেক্ট অফ সলভেন্ট, সলভেন্টের বাংলা কি? দ্রাবক, রাইট। তোমরা দ্রাবক, দ্রবণ পড়ছো না? দ্রবণ কখন হয়? দ্রব আর দ্রাবক যখন একত্রিত করবা তখনই দ্রবণ হয়। সলভেন্টের বাংলা হচ্ছে দ্রাবক, তাই না? সাধারণত ড্রাই ক্লিনিংয়ে সলভেন্টের কমন ইউজ হয়, আর অ্যাফেক্টেড হয় আর কি ড্রাই ক্লিনিংয়ে যে সলভেন্ট ইউজ করা হয় বিভিন্ন ধরনের। আর কেমিক্যাল প্রপার্টিস হচ্ছে ডিফিকাল্ট টু ব্লিচ এবং ডাই। সাধারণত আমরা তুলা হচ্ছে খুব সহজেই রং করতে পারি, কিন্তু এটা যেহেতু এর মধ্যে লিগনিন থাকে এবং এটা একটু হার্শ হয়, সেক্ষেত্রে হচ্ছে অতটা ইজিলি এটা ডাইং করা যায় না, তবে পসিবল। আচ্ছা, এন্ড ইউজেস কী কী তৈরি করা হয়? সেল ক্লথ, সেল মানে সেলর টু বি রাইজ অ্যাবভ অল। সেলরের বাংলা কি? সেলর হতে ইচ্ছা করে না? নাবিক না? তাহলে ওই পালের কাপড়। টেন্টের বাংলা তাঁবু। শু থ্রেডস, এই যে জুতার সুইংয়ের জন্য যে থ্রেড সেলাই সুতা ইউজ করা হয়, সুইং থ্রেড আছে। হ্যান্ডকারশিপ আছে, টাওয়েল আছে, টেবিল ক্লথ আছে, শিট আছে এবং গার্মেন্টস তো আছে। আরও অ্যাপ্লিকেশনগুলো দেখো, হিউজ অ্যাপ্লিকেশন। এখন বলো কোনো কোয়েশ্চেন আছে কি না? এই ফাইবারটা সম্বন্ধে মোটামুটি ধারণা হয়েছে। এখন লাস্ট আমরা জাস্ট একটা ভিডিও দেখব। আল্লাহ জানা আছে কিনা। কই ভিডিও কি এখানে ওপেন হয়? মনে হয় না। এটা তো ওপেন হবে না মনে হচ্ছে। হ্যাঁ হয়েছে। দেখো কাজ করেও অনেক মজা আছে, তাই না? শিওর। একটু টেনে টেনে দেখি না। আচ্ছা, কি হলো? বন্ধ হয়ে গেল। উপরে যেটা দেখতেছ না, ওই যে জড়ানো পাটের মতো, ওটাই ফ্লাক্স ফাইবার। আচ্ছা, কি ওখান থেকে সুতা বানাচ্ছে, দেখো। হাই রে, দেখছো স্পিনিং হচ্ছে, সুতা হচ্ছে। কেন এটা এত মানে দামি? হ্যাঁ, আচ্ছা কি বললো? দিস ইজ ফ্লাক্স, উপরের ফাইবারগুলো ফ্লাক্স, আর নিচে যে সুতা হয়ে যাচ্ছে তখনই এটা লিলেন বলতেছি। ঠিক আছে, সুতা থেকে তো ফ্যাব্রিক হবে।
এটা রেটিং, হ্যাঁ, জাগ দিয়েছে। শুকাচ্ছে। এটা হচ্ছে গাছ। কাপড়। দেখো, এটা হচ্ছে চাষটা এখানে দেখাচ্ছে কিভাবে হচ্ছে। সার দিচ্ছে, তারপর বীজ তোলা হচ্ছে। এই গাছ, এই দেখো, দেখছো গাছগুলো কেমন, অনেক সুন্দর। হ্যাঁ, আমাদের এলাকায় যে কালাই আছে না, খেসারি, তারপর হচ্ছে মটরশুঁটি, তার ভিতরে এগুলো বপন করে। হ্যাঁ, যে ওয়াটার হচ্ছে এবার ফলে হ্যাঁ, ছোঁয়া বলো। দেখো 100 দিন পর এটা যখন পেকে যায় তখন গাছগুলো এরকম হয়, উপরে ফল হয়েছে না মাথায়, ওইগুলোর ভেতরে বীজ থাকে, যেটা লিনসিড বলে। প্রথমে গোলা সহজ হুম। আর এই স্ট্রগুলো দেখছো, আর এই যে ফল থেকে এই বীজ বের হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তিসি হ্যাঁ হ্যাঁ, এটা ভাজি করে খায়, ভর্তা করে কালার ভাজা। দেখছো? হ্যাঁ, এখন দেখো ফলগুলো এই মেটাল দ্বারা তোমার কীভাবে আলাদা করতেছে। গাছগুলো অনেক চিকন চিকন না? না, অনেক ফল, অনেক বীজ ওর ভেতরে, এক একটা ফলের মধ্যে অনেকগুলো বীজ থাকে। এটা লাঠি দিয়ে করেও, আবার যেভাবে পা দিয়ে মারিয়েও এটা বীজগুলো বের করা যায়। এখন হচ্ছে রেটিং করতেছে। হ্যাঁ, চা কাপ আছে? দেখছো গাছগুলো কত চিকন, আর ওই দেখো ভিতরে ওই যে যেগুলো পড়ে যাচ্ছে না, উডেন ম্যাটেরিয়াল, হ্যাঁ, পাটকাঠির মতো যেটা দেখছো। হ্যাঁ, আর ওই বাকি যে ওইটাই হচ্ছে ফাইবার, যেটা আছে এখন এটাই ফাইবার। হ্যাঁ, শিওর, থ্যাংক ইউ। দেখছো, এটা হচ্ছে ফাইবার। ওই যে দেখালাম না যে বান্ডেল অফ ফাইবার, দেখো তো অনেকগুলো অনেক গুচ্ছ গুচ্ছ ফাইবার না? গাছগুলো কেমন লম্বা হয় বুঝতে পারছো তো? শুকনো অবস্থায় কেমন ছিল ফাইবারগুলো, আর এখন দেখো ওই উডেন ম্যাটেরিয়ালটা, কাঠিটা সরায় ফেলতে এখন আর সুবিধা হচ্ছে। হুম,
বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া দিয়ে, এনজাইম দিয়ে হচ্ছে যে রেটিংটা দ্রুত করা যায়। হ্যাঁ, বায়ো মাইক্রো অর্গানিজম দিয়ে যেগুলো ব্যাকটেরিয়া টেকটেরিয়া দিয়ে দ্রুত করা যায়। এরপর এটা শুকানো হচ্ছে, রেটিং করার পরে শুকাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে জাগ দেওয়া পাটের মতোই। এটা হচ্ছে রোদে শুকাইতে হয়। এখন ছোটো ছোটো বান্ডেল করতেছে ফাইবার ইয়ার। So we've got the whole thing ready for the big long process in small. Scooping up from the drying. একটু টেনে দিই। হ্যাঁ, বুঝতেছে তো নাকি? মানে উপরে আরও ভালোভাবে শুকানোর জন্য, যাতে বাতাস এর মাধ্যমে ভালোভাবে শুকায়। এখন দেখো শুকানোর পরে এভাবে ওই পাটকাঠিগুলো ভেঙে ফেলতেছে। It breaks up the stems so that it can fall away from the plant. ঝাঁকে দিলে তখন ওগুলো বের হয়ে যাচ্ছে, উডেন ম্যাটেরিয়ালটা। It's kind of a hard one to crunch. রাইট। And the wispy tip seeds where the seed balls were sometimes don't break really nicely. This is a tuber that we found. এই জন্য তো এত দাম। This is a damp tray. তো ওনারা তো কিছু নাচলো। নাচলো মজা। কাজে, যে কোনো কাজে তোমার আনন্দ না থাকলেও কাজ ভালো লাগে। Is very satisfying. এখন দেখো চিরুনি না, এমনি বাইরে দিয়ে আবার না, এটা কমবারের মতোই, চেরুনের মতোই। হুম হুম। চাপাতির মতো শেপ, কিন্তু হ্যাঁ একটা ওরকম পার্থক্য আছে। So we need to stretch because this helps soften the fibers as well as release much more of the grim on the fungal fibers that we're working with that we're processing. It just helps. এটা যে কিছু শর্ট ফাইবার আছে না, যেগুলো ফাইবার ছিঁড়ে গেছে সেগুলো ফেলে দেওয়া, তারপরে উডেন ম্যাটেরিয়াল কাঠি অংশগুলো ফেলে দেওয়া, এর জন্য এগুলো এরকম করা হয়। Working in that funnel of black. Whether you do step one with the scratching, it's pretty good. এখন দেখো এই যে এটা দিয়ে জাস্ট ওই শর্ট ফাইবারগুলো আবার সরাই দিচ্ছে, ফাইবারগুলোকে সোজা সমান্তরাল করতেছে, সেম লেংথের ফাইবারগুলো রাখতেছে। আর দেখো ছোটো ছোটো ফাইবারগুলো ওই কমবে আটকে যাচ্ছে। এখন দেখছো কত সিল্কি হয়েছে। হ্যাঁ, ওনার মাথার চুলের মতোই হয়ে যাচ্ছে, অনেক সিল্কি। কিন্তু ছিল কতগুলো, কিন্তু হয়েছে একটু। না, এই সব তো প্রসেসিংয়ে যাবেন। Then you take those finer and finer things and get the long line, strong and long. Ready to be একবার চুলি বলতেছে না। আর এইগুলো আবার কি করবো? after the first pass. এখানে হচ্ছে আবার ওই টেনে টেনে কম্বিং, এটা হচ্ছে ইয়ের মতো আর কি, ওই যেগুলো শর্ট ফাইবারগুলো লেগেছিল না, তার মধ্যে থেকে আবার কিছু বড়গুলো কালেক্ট করে নাও। Eventually you're left with a little short snug pole. These are shorter fibers. But have some. আচ্ছা, একটু এটা পিছনে যায়। But for the long ones, you want to have something. For the long ones,
এরপরে এখানে জড়াইছে। For the long ones, we want to have something to keep your shoulder, so no way you can hold a handful of those long fibers. This is my method of getting all the fibers ready for snap. As Hazel Murray says, shedding about first takes a while. I've tied tops of all the notes. আমাদের দেশে এত বয়স্ক মানুষ হলে কাজই করতো না কোনো, এরা কি পরিশ্রমের কাজ করতেছে। হ্যাঁ, And then আর ওরা তো স্বাস্থ্য spread হবে। it as thinly as possible in a big fan in front of you. And if there's a handful left, spread it ওরা very স্বাস্থ্য thinly. হবে। The other stretch. দেখো এখন এটাতে কিভাবে এটা র্যাপিং করবে। Tie those onto the top with a সবগুলো ছড়ায় নিচ্ছে। আচ্ছা, বেশি টেনে ফেলছে না? এখন এখান থেকে একটা দুইটা ফাইবার করে ধরে ধরে মানে কত ডায়ামিটারের অথবা কত কাউন্টের সুতার মানে থিকনেস কেমন হবে এর উপর ভিত্তি করে জাস্ট ফাইবার কয়টা ধরবে, ধরে ওইভাবে আস্তে আস্তে পাকাবে। আর একটার সাথে আরেকটা লেগে লেগে এসে কন্টিনিউয়াস একটা স্ট্র্যান্ড অথবা ফিলামেন্টের মতো অথবা দড়ির মতো হতে থাকবে, সুতার মতো। Here's a light roller. That keeps all the fibers, one bucket, all thread, and this is the one. It's a good idea to have a towel on that as well, if the water. বুঝছো, সুতা হচ্ছে না সেখানে সুতা? As I spin, I'm very mindful. না, ওই এভাবে আস্তে আস্তে একটার সাথে আরেকটা ফাইবার লেগে এসে এভাবে টুইস্টিং হচ্ছে। হ্যাঁ, এটা হ্যান্ড ড্রিভেন। We tread a very slow হুম, thread being fed onto the bobbin. Once you have একসাথে দুই তিনটা করে ফাইবার যাচ্ছে। ready for the next step, এরপর প্রসেসিং করবে আর কি, সফটনেস, just put equal amounts of borax. স্কোয়ারিং ব্লেসিংয়ের প্রয়োজন হলে, ন্যাচারাল ফাইবার দূর করার জন্য হলে, সফেনার ইউজ করার প্রয়োজন হলে, না যে লিগনিন পেকটিন এগুলো দূর করতে হয়। তারপরে সফেনিং করার জন্য পার্টে যেমন সফেনার স্প্রেডার মেশিনের সফেনিং করতে হয়। এরপর Keep on changing the water. Add more of the linen. বুঝছো সুতা, Wider. এটা কমার্শিয়ালি ইন্ডাস্ট্রিয়ালি এটা অনেক ফাইন হয়, অনেক সুন্দর হয়। এটা তো জাস্ট হচ্ছে হাতে করা, হ্যান্ড ড্রাইভেন মেশিনের পায়ের সাহায্যে করা। Straighten out creases. And the ratio is the same tension as every other thread. So what else? হুম, The wet fiber will then work as a wrap. এরা বাসা বাড়িতে তাদের ব্যবহারের কাপড় চাপড় তৈরি করে, And dancing the work. ছোটো ছোটো হ্যান্ডলুম, এটা বাসা বাড়িতেই অনেকের থাকে। A couple are based on. These threads will be moistened. এই যে কাপড়, Have the extra strength to hold them. শেষ। তাহলে ফ্লাক্স ফাইবার এটাকে সারা জীবনে ভুলবা? হ্যাঁ, না এই যে ভিডিওটা দেখলাম এটা সারা জীবনে মনে থাকার কথা, যে কিভাবে কাজগুলো হচ্ছে, তাই না? আমার মনে হয় না যে নেক্সটে এই ফ্লাক্স নিয়ে খুব বেশি একটা তোমাদের মেমোরাইজ করতে হবে, নিজের ভাষায় লিখতে পারবে না। রেটিং রেটিং জিনিসটা তুমি তোমার ভাষায় লিখে যেতে পারবা। আর এই জিনিসটা ইঞ্জিনিয়ারিংয়ে আসলে
তোমার মুখস্থ কিছু নাই, তোমার বুঝতে হবে, বোঝার পর তুমি নিজের ভাষায় লিখবা। হুবহু লেখার কোনো লেকচার নোট হুবহু ফলো করার দরকার নেই, মানে একদম পয়েন্টে পয়েন্ট মুখস্থ করে ফেলবা এরকম না। বিষয়টা হচ্ছে তোমাকে বুঝতে হবে, বোঝার পরে তুমি তোমার মতো করে লিখবা। না, এটা তোমরা প্র্যাকটিস করতে হবে, তোমাদের প্র্যাকটিস করতে হবে। আর এই তো, ঠিক আছে। আর কোনো কোশ্চেন? ওকে, থ্যাংক ইউ। ক্লোজ করো।